আমি আসল রহস্যটা বুঝলাম কি, যে উনি আমার দেওয়া সই করা একটা সার্টিফিকেট ওর চেম্বারে ঝুলিয়ে রাখবেন, যাতে করে সরকার যেন অ্যাজ ইফ মনে হয় পাবলিকের যে সরকার এটা স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে এই প্রফেশনটা, এই পেশাটাকে। এই আশায় তিনি এসেছিলেন। তো আমি ওটা দেখে বললাম, আপনি কি, আপনার পেশাটা কি? বলে জ্যোতিষ। আমি হাঁ করে বললাম, জ্যোতিষ শাস্ত্র আপনি প্র্যাকটিস করেন আর আপনি আমার কাছে এলেন তার লাইসেন্স নিতে? রিজেক্টেড। বডিটাও ডোনেট করা আছে, এই দেখুন, বডি ডোনেটেড। বডি ডোনেটেড। মানে আপনার মৃত্যুর পর চিকিৎসা বিজ্ঞানের এটা আবার বিভিন্ন দেশের সরকারের কাছে রেজিস্ট্রি করা আছে। আমি কখনো জ্যোতিষ শাস্ত্রের মতো একটা নোংরা শাস্ত্র, যেটা মানুষের ক্ষতিকর জিনিস, বহু লোকের সর্বনাশ করছে, এই জ্যোতিষ শাস্ত্রটা মেনে কেউ মানুষ খুন করছে, নিজের ছেলে মেয়েদের খুন করছে ভাগ্যটা বাড়ানোর জন্য। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন র্যাশনালিস্ট নিউজ, মানে যুক্তিবাদী খবর। আজকে আমরা র্যাশনালিস্ট নিউজে বিশেষ খবর নিয়ে এসেছি জ্যোতিষশাস্ত্র অর্থাৎ অ্যাস্ট্রোলজি সম্পর্কিত। তো আমার সঙ্গে বিশেষ অতিথি আছেন অশোক কুমার দাস। তিনি এক্স প্রফেশন ট্যাক্স অফিসার এবং তার কাছে আজকে আমরা জানতে চাইব জ্যোতিষীরা বা অ্যাস্ট্রোলজাররা তারা যে ব্যবসা খুলে বসে আছেন এবং এই ব্যবসার ভিত্তি করে ট্যাক্স দেওয়া যায় কি না। মানে আমি একজন ব্যবসায়ী, তাহলে আমি ট্যাক্স দেব, ইনকাম ট্যাক্স অথবা প্রফেশন ট্যাক্স, সেটা আইনসম্মত কতখানি বৈধ বা অবৈধ, সেটা নিয়ে আজকে বিশেষ এক্সক্লুসিভ আলোচনা আমরা র্যাশনালিস্ট নিউজে এসেছি। তো র্যাশনালিস্ট নিউজে আজকে স্বাগত অশোক কুমার বাবুকে। প্রথমে বলে রাখি, এই যে প্রফেশন ট্যাক্সটা নেওয়া হয় একটা বৈধ যে পেশা, যিনি বৃত্তি করেন, অবলম্বন করেন, তাদের জন্য একটা ট্যাক্স আদায় করা হয়। এই ট্যাক্সটা সবাই ফাঁকি দিতেই বেশি পছন্দ করে, আর যে কোনো জায়গাতেই ট্যাক্স ফাঁকি দিতে সবাই পছন্দ করে। ইনিও করা কথা, কিন্তু তিনি এত আগ বাড়িয়ে তিনি কেন এলেন? আমি আসল রহস্যটা বুঝলাম কি, যে উনি আমার দেওয়া সই করা একটা সার্টিফিকেট ওর চেম্বারে ঝুলিয়ে রাখবেন, যাতে করে সরকার যেন অ্যাজ ইফ মনে হয় পাবলিকের যে সরকার এটা স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে এই প্রফেশনটা, এই পেশাটাকে। এই আশায় তিনি এসেছিলেন। তিনি প্রথমে এসেছিলেন, সবার আগে আমি বলে রাখি 27/9/2001 উনি প্রথমে এসেছিলেন। আচ্ছা, নামটা বলবেন, নাম কে কে এসেছিলেন? মনীষ শঙ্কর দাশগুপ্ত, জামির লেনে তার বাড়ি, তার চেম্বার সারা ভারতে রয়েছে, এক একটা জায়গায় এক এক দিন করেন, বিশাল ব্যবসা। তিনি এসছেন, তিনি প্রথমে আসেননি, তাদের একটা উকিল এসছে। উকিল এসে আমাকে বলছে যে এই প্রফেশন ট্যাক্সটা দিয়ে দিন, অ্যাজ ইফ আমি সঙ্গে সঙ্গে সই করে দেবো। তখন আমি বললাম যে আমি এখন ব্যস্ত, আমি বেরিয়ে যাচ্ছি। তখন বললে, স্যার এটা 1 মিনিটের ব্যাপার, সই করে দিন। তো আমি ওটা দেখে বললাম, আপনি কি, আপনার পেশাটা কি? বলে জ্যোতিষ। আমি হাঁ করে বললাম, জ্যোতিষ শাস্ত্র আপনি প্র্যাকটিস করেন আর আপনি আমার কাছে এলেন তার লাইসেন্স নিতে? রিজেক্টেড। অর্ডার উইল ফলো। লিখিত অর্ডার আপনি বাই রেজিস্টার পোস্ট পেয়ে যাবেন। এখন আমি চলি। এই করে তো চলে গেলাম। উনি করলেন কি, আবার একবার তিনি চলে এলেন। কত সাল যেন? 2002-এর, এটা তো 2002-এর ঘটনা। এটা 2002-এর ঘটনা। উনি এসে করলেন কি, আমার কাছে স্লিপ দিলেন। আমি বললাম, আপনি লিখিত দরখাস্ত দিন, যেটা ফর্ম আছে সেই ফর্মে দিন। আগেরটা তো আমি রিজেক্ট করেছি,
ওটা আর ভ্যালিড নেই, নতুন ফর্ম দিন। এসে যখন এসছেন তিনি শুনেছি, ওকে বসিয়ে রাখলাম। আমার পেশকার বলল ওর কিন্তু প্রথমেই হিয়ারিং আছে। আর না, ওকে বসিয়ে রাখুন, বসিয়ে রাখুন। তারপরে উনি খানিকক্ষণ বাদে ওকে, প্রায় শেষ যখন সমস্ত অ্যাপ্লিকেশান আমার হয়ে গেছে, হিয়ারিং হয়ে গেছে, নানা রকমের কেস আসছে, তো লাস্টে ওকে ডাকলাম। ওকে ডেকে খুব বিনয় করে বললাম যে দেখুন, আমার একটু নিজেরই জানবার ইচ্ছে, জ্যোতিষশাস্ত্রটা কি, কিভাবে আপনারা কাজ করেন, লোকেদের ভবিষ্যৎটা কি করে জানতে পারেন, এইটা জানবার জন্য আপনাকে একটু এইখানে বসে আলোচনা করব। বলে আমি একটু তাড়া আছে। কি তাড়া? বলছে আমি না খেয়ে এসছি, পুজোটা করেই এখানে চলে এসছি। আমি বললাম যে চলে এসছেন, আপনি পুজোটা না করেই চলে এসছেন, খিদে পেয়ে গেছে না? পেশকারকে ডাকলাম, আর্দালিকে ডাকলাম, বললাম যে এর জন্য খাবারটা বানিয়ে এসো, আপনি নিশ্চিন্ত মনে খান, খাওয়ার পরে আপনার কথা শুনবো। খাওয়া দাওয়া হলো। এরপরে আমি জিজ্ঞেস করতে শুরু করলাম যে আপনি কি করে এইগুলো আদায় করেন, খবরটা ভবিষ্যৎটা জানতে পারেন কি করে? বলে আমরা হস্তরেখা করে আমরা এটা জানতে পারি। আমি বললাম বাহ, খুব সুন্দর। তো আপনি জানতে পারলেন না যে আজকে আপনার দেরি হবে? বলে না, এইটা হিসাব করেননি। কেন করেননি? এইটা তো আপনি বাড়িতে বসে ঠিক করে ফেলতে পারতেন, তাহলে ঠিক সময় আসতেন। বলে এবার তো কোনো এমন না আপনার উকিল কিছু আসেনি? বলে আমার উকিল বলে দিয়েছে, সব আমি করে দিয়েছি, এই দেখুন সার্টিফিকেট। আপনার ওপরওয়ালা অর্ডার দিয়ে দিয়েছে আমাকে রেজিস্ট্রেশনটা দিতে হবে। আমার ওপরওয়ালা অর্ডার দিয়ে দিয়েছে, মানে এই দেখুন আমি দেখলাম যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হেডকোয়ার্টার আমাকে অর্ডার দিয়েছেন যে তুমি একে রেজিস্ট্রেশনটা দিয়ে দাও। আচ্ছা, আপনি কি আপনার হাত দেখে, আপনার দেখে বিচার করতে পারেননি যে আজকেও আমি রিজেক্ট করব? বলে সে কি, এ তো আপনার ওপরওয়ালা অর্ডার দিয়েছে, সেটাও আমি রিজেক্ট করব? আপনি বসুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, সিগারেট খাবেন নাকি? বলে মাঝে মাঝে খাই। আমি সিগারেট অফার করলাম, তিনি সিগারেটটা টেনে খুব রেলা করে বসলেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কেন? আমি বললাম যে আপনি কি জানেন যে এই এটা বেআইনি? বলে এটা কি করে বেআইনি হবে? এ তো আমি রেজিস্ট্রেশন নিয়েছি আমার থেকে, প্রফেসরের কাছ থেকে, জ্যোতিষ আর্নব কি একটা কোচিং সেন্টার আছে, জ্যোতিষ শেখানো হয় সেখানে। আমি বললাম তার সার্টিফিকেট কোথায়? উনি আমাকে দেখালেন। দেখি কি, উনি একটা সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাকে দেখালেন। আমি বললাম আপনি যে সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখালেন, এটা গভর্নমেন্ট স্বীকৃত নয়, এটা ভ্যালিডই নয়, এবং এই যে রেজিস্ট্রেশনটা নিতে এসছেন এর কোনো মূল্য নেই, এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। এবারে আপনি মুখে বলুন কীভাবে করেন। একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, যে বলুন দেখি গ্রহ কটা? বলো 9টা। খুব ভালো কথা। পৃথিবী কি একটা গ্রহ? তখন বললো যে না, পৃথিবী গ্রহ নয়। সে কি, বরাবর তো আমরা জেনে এসেছি পৃথিবী একটা গ্রহ। আর রাহু কেতুটা কে? বলে রাহু কেতু হচ্ছে শ্যাডো গ্রহ। শ্যাডো মানে বলতে পরে আমি বুঝেছিলাম যে শ্যাডো মানে উনি বলছেন সিউডো, মানে যেটা নয়, অ্যাকচুয়ালি নয়, সিউডো গ্রহ। আচ্ছা, ও তো গিলে ফেলে? বলে হ্যাঁ, গিলে ফেলে, তারপরে আবার পেট থেকে বের করে ফেলে সূর্য চন্দ্র সবকে। বলে হ্যাঁ। বাহ, খুব সুন্দর।
এবারে আপনি জ্যোতিষশাস্ত্র গণনা করে আপনি এইটা সব বলে দেন, এবং দেখা যাচ্ছে যে আপনি নিজেরটাই ঠিক করে গণনা করতে পারেননি। হয় জ্যোতিষশাস্ত্রটা ভুল, তা নাহলে আপনার গণনা পদ্ধতিটা ভুল। কোনটা ঠিক বলুন? উনি কেন আমতা আমতা করছেন? হ্যাঁ, ঠিক আছে, এবারে আপনি শুনে রাখুন যে এই প্রফেশন ট্যাক্সটা আপনার কাছে প্রযোজ্য নয়। কেননা আমাদের যে লিস্ট অফ পেশা আছে, লিখিত লিস্ট আছে, একটা আছে, তার মধ্যে আপনার নাম নেই। জ্যোতিষশাস্ত্র বলে কোনো নাম নেই, অতএব এটা ইনভ্যালিড বলে সারা পৃথিবীতে এটা এই জ্যোতিষশাস্ত্র আলোচনা হয় এবং এইটা আমরা বিশ্বাস করি। মানে বিশ্বাস তো যে যার লোকে নিজে করে। তো আপনি শুধু বিশ্বাস করেন, কোনো ফ্যাক্টের ওপরে বিশ্বাস করেন না, অঙ্ক টঙ্ক কিছু করে করেন বলে আমরা অবশ্যই অঙ্ক করি, অঙ্ক করেই সব কিছু জানতে পারি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা আমাদের আইনের স্বীকৃত নয়, এটাকে আমি আবার রিজেক্ট করলাম। তো অশোক কুমার দাস এক্স প্রফেশন ট্যাক্স অফিসার ছিলেন। সাল 2002 এই ঘটনাটা ঘটেছিল এবং জ্যোতিষী মনীষ শঙ্কর দাশগুপ্ত ওরফে শ্রী ভেগু, এখনও সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ করেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, শ্রী ভেগু সেই জ্যোতিষী, দাড়ি মার্কা জ্যোতিষী, গেছিলেন জ্যোতিষশাস্ত্রর নামে, অর্থাৎ অ্যাস্ট্রোলজির নাম করে তাকে পেশায় স্বীকৃতি নেওয়ার জন্য গেছিলেন, এনরোলমেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য অশোকবাবুর কাছে। সাল 2002-এর ঘটনা। কিন্তু অশোকবাবু সেই জ্যোতিষী ভৃগুর প্রফেশন ট্যাক্স জ্যোতিষী বলে খারিজ করে দেন, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের নামে কোনো ট্যাক্স নেওয়া হয় না, প্রফেশন ট্যাক্স নেওয়া হয় না, এটা বেআইনি, এই কথাটা উল্লেখ করে অশোকবাবু সেটা খারিজ করলেন। সেই ঘটনাটা আপনারা শুনেছেন। এখন জানতেই চাইব, ওরা একটা সার্টিফিকেট দেখায় কি আমি অমুক ক্যালকাটা জ্যোতিষ রিসার্চ সেন্টার বা কোনো ইনস্টিটিউট থেকে ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে এসেছি এবং সেই সার্টিফিকেট স্বর্ণপদক প্রাপ্ত, হ্যাঁ স্বর্ণপদক প্রাপ্ত পিএইচডি হোল্ডার। তাহলে এত ডিগ্রি নিয়ে যখন একজন প্রফেশন করছে, ব্যবসা করছে জ্যোতিষশাস্ত্রের নামে, তাহলে আপনি ট্যাক্স খারিজ করছেন কেন? ট্যাক্স খারিজ করছে এই জন্য যে এটা সম্পূর্ণ বেআইনি তো বটে। সবচেয়ে মজার কথা, এই যে আমার ওপরওয়ালা যে অর্ডারটা দিয়েছে এটাও বেআইনি। কারণ আমি ছিলাম স্বাধীন অফিসার, আমি কোয়াসি জুডিশিয়াল অফিসার ছিলাম। এই অফিসারের ওপরে কোনো অর্ডার দেওয়া যায় না। আমি কিভাবে কেসটা রায় দেব সেটা একান্ত আমার কেসটা উইথড্র করে নিতে পারেন, করে নিয়ে অন্য অফিসারকে দিতে পারেন, কিন্তু আমার অর্ডারে আমার উপরে চাপানো যাবে না। এটাই হচ্ছে আইন। আমি কোয়াসি জুডিশিয়াল অফিসার, আমার ওপরওয়ালা যে হায়ার অফিসার আছেন কোয়াসি জুডিশিয়াল অফিসার, তারা করতে পারেন। কিন্তু এই যে এসি সাহেব যে অর্ডারটা দিয়েছেন এইটা সম্পূর্ণ বেআইনি এবং এটা আমি রিজেক্ট করলাম। করে আমি অর্ডারটা দিলাম, তারপরে তাতে ডিটেলস লিখে দিলাম যে কোন কোন জায়গাতে তিনি ভায়োলেট করছেন এবং কেন আমাদের সরকার একটা খারাপ উদ্দেশ্য নিয়ে যে এই যে এনরোলমেন্টে নিতে এসছেন, এগুলো আপনার সেল প্রমোট করবার জন্য, যাতে করে আপনাকে দেখে এটা আকৃষ্ট হয়ে সমস্ত পাবলিক আপনার কাছ থেকে জ্যোতিষ অ্যাডভাইস নেয়, যেটা ইমোরাল, ইলিগাল, পাবলিকের ক্ষতিকর জিনিস, ডেট্রিমেন্টাল টু পাবলিক ইন্টারেস্ট। এই করে আমি অর্ডার দিলাম। আচ্ছা, আপনি যখন অর্ডারটা খারিজ করলেন, আপনি জানাচ্ছেন জ্যোতিষী অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা বেআইনি। এমন কোন আইন আছে যে উল্লেখ করেছেন কি এই আইন মোতাবেক এটা বেআইনি? আইন তো আছে,
কি হঠাৎ আপনার ইচ্ছা হলো একটা জ্যোতিষকে বেআইনি বললেন? এটা তো নয়। কোন আইনে আপনি বেআইনি বললেন এটাকে? সত্যি কথা বলতে কি, আমি এই জ্যোতিষ চর্চা নিয়ে একটু মানে পড়াশোনা করেছি। সেটা আমার পার্সোনাল ইন্টারেস্টে। আমি একটা জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে একটা থিসিসও লিখছিলাম তখন। সেটা আমি পরে কিছুদিন বাদেই পাবলিশ করব। রিসেন্টলি আমি একটু সময় পেয়েছি, সব পাবলিশ করছি। এই জ্যোতিষটা কি, তার হিস্ট্রিটা কি, কত বছর আগে এই জ্যোতিষটা চালু হয়েছে, কেন চালু হয়েছে, কারা চালু করেছে, এই সব নিয়ে আমি একটা থিসিস লিখছি। তারপরে আমার বডিটাও ডোনেট করা আছে, এই দেখুন, বডি ডোনেটেড। বডি ডোনেটেড। মানে আপনার মৃত্যুর পর চিকিৎসা বিজ্ঞানের এটা আবার বিভিন্ন দেশের সরকারের কাছে রেজিস্ট্রি করা আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমার কাছে আছে। আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের। দারুণ দারুণ, এটা হাতে ট্যাটু করে এই রেখেছেন। অবস্থায় আমি কখনো জ্যোতিষ শাস্ত্রের মতো একটা নোংরা শাস্ত্র, যেটা মানুষের ক্ষতিকর জিনিস, বহু লোকের সর্বনাশ করছে, এই জ্যোতিষ শাস্ত্রটা মেনে কেউ মানুষ খুন করছে, নিজের ছেলে মেয়েদের খুন করছে ভাগ্যটা বাড়ানোর জন্য। এটা আমরা তো কাগজে সব দেখছেন, এইভাবে করেছে। সেই নবকুমার যখন গেছিল, তাকেও বলি দেওয়ার জন্য চেষ্টা করেছে এই জ্যোতিষশাস্ত্রের এতে। এই জ্যোতিষশাস্ত্র অবশ্য অনেকে বিশ্বাস করেন। এটা কারা করেন না, বড় বড় জ্যোতিষী, বড় বড় সাধু পুরুষরা, তারা বিশ্বাস করেন। কিন্তু এটাকে তো চলতে থাকা দেওয়া যায় না। একটা সভ্য সমাজ কখনো এটাকে মেনে নিতে পারে না, তাতে মানুষের ক্ষতি হয়। না, আপনি যখন জ্যোতিষ শাস্ত্রের নামে প্রফেশন ট্যাক্স নিলেন না, খারিজ করে দিলেন বাই অর্ডার, সেই জ্যোতিষী মনীষ দাশগুপ্ত আপনার বিরুদ্ধে কি কোর্টে মামলা করেছিল কি, বা গেছে কি আপনাকে কোর্টে টেনে নিয়ে যাব? টেনে নিয়ে যাব বলে আমাদের একজন, আমার সহকর্মী, ওদের আমাকে ভয় দেখিয়েছিল যে আপনাকে কোর্টে টেনে নিয়ে যাবে। অবশ্যই যাবে, এইরকম প্রভিশন তো রয়েছেই আমাদের জুডিশিয়াল সিস্টেমে। উনি যান। এরপরেই ওই সাংবাদিকরা গিয়ে ওই মনীষ শঙ্কর দাশগুপ্তকে জিজ্ঞেস করেছে যে আপনারা হায়ার অথরিটির কাছে যাচ্ছেন না কেন, হায়ার কোর্টের কাছে? বলছে না, আমাদের উকিল বলেছে আবার কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। উকিল বলে দিয়েছে যেন আমি হায়ার অথরিটির কাছে মামলা না করি। তাহলে সেই 2002, আজকে 2026, হ্যাঁ, সেই মনীষ বাবু মানে সেই ভৃগু আচার্য আজ পর্যন্ত কি কোর্টে যাননি? কোর্টে যাননি তো বটেই। এমন কি মজার কথা কি জানেন, যে এই অর্ডারটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে ভ্যালিড। এই অর্ডারের ব্যাপারে আমাদের প্রবীর বাবু, তিনি দরখাস্ত করেছিলেন যে ওর আগে যে সমস্ত লোককে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে সবগুলো বাতিল করা হোক, এবং গভর্নমেন্ট বাধ্য হয়েছে আমার অর্ডারটাকে ফলো করে আমার আগে যত সমস্ত জ্যোতিষীকে রেজিস্ট্রেশন এনরোলমেন্ট দেওয়া হয়েছিল সবগুলো অর্ডার ক্যান্সেল করে জেনারেল সরকারি অর্ডার ইস্যু হয়েছে। অতএব অন্তত ওয়েস্ট বেঙ্গলে কোনো এই জ্যোতিষকে আইনসম্মতভাবে কেউই দিতে পারে না। আর একটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি তখন মেলবোর্নে আমার মেয়ের বাড়িতে, সেটাও প্রায় 2004 কি 2005-এ, সেই সময় আমি হঠাৎ এসছি, আমার প্রাক্তন খুব হায়ার অথরিটি আমার খোঁজ খবর করছে। তো আমাদের সেলস ট্যাক্স অফিসার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি বিদ্যুৎ চক্রবর্তী, তিনি এসে আমার বাড়ি হাজির হলেন
এসে বললেন আপনার ওই ওপিনিয়নটা চাই, কি হয়েছিল ওই জ্যোতিষশাস্ত্র তো আপনার কাছে অ্যাপ্লাই করেছিল, আমরা কাগজে পড়েছি, তো আপনি রিজেক্ট করেছিলেন কোন যুক্তিতে? আমি বললাম দেখুন আপনি আমি এই যে বইটা বলছেন না প্রবীর বাবুর বইটা, ওইটার একটা কপি পাঠিয়ে দিলাম, বলে ওর মধ্যে সব আছে। বললাম যে আপনার কী জন্য এটা চাইছেন? বলে জানেন আমি বড় বিপদে পড়েছি। কি না, আমার সরকারের কাছে অ্যাপ্লাই করেছে 5 জন জ্যোতিষী নতুন পাস করেছে, এই নতুন যে পাস করেছে তারা প্র্যাকটিস করবে বলে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন চাইছে। আমি বললাম, অবশ্যই দেবেন না, ওই অর্ডারটাতে আপনি পড়ে নিন। তারপরে পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী হলো, ওদের আপনি কি লাইসেন্স দিয়েছেন? তখন বললো অবশ্যই নয়, আপনার অর্ডারের ঐতিহাসিক অর্ডার, এই অর্ডারের এগেনস্টে আমি আপনাকে ওকে আমি রেজিস্ট্রেশন অ্যালাউ করব প্র্যাকটিস করবার জন্য, আমি মহাপাতকই হব। ঠাট্টা করে বললেন আর কি। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যখন একটা জ্যোতিষীর প্রফেশন ট্যাক্স খারিজ করেছেন, তাহলে আজকে টিভি পত্রপত্রিকা অনেক জ্যোতিষীরাই বিজ্ঞাপন দেয় এবং অনেক দাবি করে কি আমি প্রফেশন ট্যাক্স দিই, তাহলে বর্তমানে কি আপনার এই খারিজ করা যে অর্ডার লাগু হবে এখন যদি কোনো জ্যোতিষী? এখন আমার অর্ডারটা একেবারে ভ্যালিড, এই অর্ডারের এগেনস্টে এখনো পর্যন্ত কোনো অ্যাপিল হয়নি। যখন অ্যাপিল হয়নি তখন আমার অর্ডারটা একেবারে ভ্যালিড আছে, সম্পূর্ণ রকমের ভ্যালিড। এইটা এসকেপ করতে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে এটা অ্যালাউ হতে পারে না, কারণ একটা আইন যখন হয়ে যায় এটা আইন হয়ে গেছে, এটা অ্যামেন্ড না করা পর্যন্ত ভারতে কোথাও অ্যালাউ হবে না। মুরলীমোহন বসু, মুরলীমোহন কি যেন একটা নাম, তখনকার শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মুরলীমোহন যোশী চেষ্টা করেছিল, ওকে আমি চিঠি দিয়ে দিয়েছিলাম যে এইটা তুমি এই কারণে অর্ডার দিতে পারো না, তুমি জ্যোতিষশাস্ত্র শিক্ষা দিতে পারো না, কলেজে পড়াতে চেয়েছিল, কিন্তু করেছে। দেখুন আমাদের দেশে এমনই একটি দেশ, এখানে প্রচণ্ড রকমের বেআইনি করা হয়, যেগুলো আইনি বলে চালিয়ে দেওয়া হয় না। কিন্তু আপনার কাছে যখন জ্যোতিষী এলো প্রফেশন ট্যাক্স জমা দেওয়ার জন্য, আপনি কোনো আপোষ করেননি, সরাসরি আইন মেনে খারিজ করেছেন এবং আইন উল্লেখ করা হয়েছিল দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট 1954। সেখানে বলা হয়েছে কি জ্যোতিষশাস্ত্র বেআইনি, এবং বর্তমানে কোনো জ্যোতিষী যদি দাবি করেন কি আমি জ্যোতিষশাস্ত্র নামে ট্যাক্স জমা দিই, তাহলে যে কোনো একটা সাধারণ মানুষ অ্যাপিল করবে এবং খারিজ করে দিতে পারে। অবশ্যই করবে, এরা যদি কোর্টে যায় খারিজ হয়ে যাবে। কিন্তু একজন সাধারণ মানুষ যখন জানতে পারছে কি আমার পাড়ায় বা আমার এলাকায় একটা জ্যোতিষী দোকান খুলে বসে আছে, মানে ওরা বলছে আমি সরকার থেকে লাইসেন্স পেয়েছি, ডিগ্রি পেয়েছি, তো আমি সার্টিফিকেটও আমার কাছে আছে, এক গাদা ডিগ্রি দেখায়, ডিগ্রিগুলো কতখানি স্বীকৃত? এই ডিগ্রিগুলো কোনোটাই স্বীকৃত নয়। এই যে পিএইচডি, গোল্ড মেডেলিস্ট, কতগুলো মানে পুরো ঘরে ভর্তি। আমার কাছে মাত্র একটাই ডিগ্রি, শুধু প্রফেশন ট্যাক্সের লাইসেন্সটা নেই। আর যদি কেউ দাবি করে থাকে আমি জমা দিয়েছি, আপনি ইললিগালি ভাবে দিয়ে যেতে পারে। আপনি চ্যালেঞ্জ করে ওর নামে মামলা করে দিন। কি করে মামলা করতে হবে এই বইতে সম্ভবত লেখা আছে, মামলা করে দিন, দেখুন কি হয়। আর তার মামলা টিকবে না। মানে যদি কোনো জ্যোতিষী ট্যাক্স দিয়ে থাকে প্রফেশন ট্যাক্স, সেই কাগজটার ভিত্তি করে আমি ইনকাম ট্যাক্স অফিসারে কমপ্লেন করতে পারবো যে উনি ইললিগালি ট্যাক্স নিয়েছেন, খারিজ হয়ে যাবে। যেটা আচার্য সত্যানন্দ বারাসাতে 2005 সালে খারিজ হয়েছিল, যুক্তিবাদী সমিতি থেকে সেটা খারিজ করানো হয়েছিল। এই যে খারিজ হয়নি, এই যে হয়েছিল ও চিটিংবাজি করেছিল, তার কেসের এটাতে রায় দিয়েছিল। আপনি তো বললেন কি এটা জ্যোতিষ শাস্ত্রের নামে ইনকাম ট্যাক্স প্রফেশন ট্যাক্স দেওয়া যায় না, বা কোথাও তো
টাকা খাইয়ে তো নিতে পারে। কোনো এমন একটা অফিসার, আপনার কোনো অফিসার ঘুষ নিল, ঘুষের ভিত্তি করে না, সার্টিফিকেট জমা দিল, এটা ঘুষ নিয়েও করা যাবে না। শেষে উনি সেই অফিসার আমি নিশ্চিত, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি নিশ্চিত যে ওইটা ট্যাক্স নেওয়া যাবে না। আর যদি নেয়, যে ট্যাক্সটা নিচ্ছে তার এগেনস্টে আপনারা মামলা করতে পারেন, এটা খারিজ হয়ে যাবে, ওইটার জন্য পানিশমেন্ট হবে, কারণ ও আইনের বাইরে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্রের নামে কোনো ট্যাক্স দেওয়া যায় না, তাহলে জ্যোতিষশাস্ত্রটা ইললিগাল, এবং এই ইললিগাল জ্যোতিষশাস্ত্রের নামে তাহলে ইললিগাল ব্যবসা করছে। তাহলে টিভিতে যে বিজ্ঞাপন দেওয়া হয়, পেপারে বিজ্ঞাপন ছাপছে, তাহলে এটা তো ইললিগাল, তাই এর বিরুদ্ধে কেন মামলা হবে না? আপনি কি জানেন যে প্রতিদিন কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট ছাপানো হয় আনন্দবাজার অন্যান্য পত্রিকাতে, জাতপাত মেনশন করে, অমুক জাতির, অমুক ধর্ম, এইসবগুলো যে লেখা হয়, এগুলো সবগুলো বেআইনি। এগুলো আমাদের জাতপাতের এগেনস্টে যে সমস্ত আইন আছে তার বিরোধী। জাতপাত নিয়ে কাউকে প্রশ্ন করা। না, আমার প্রশ্নটা ছিল কি, আমি একজন জ্যোতিষ, যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট বা এরকম কোনো ইনস্টিটিউট থেকে জ্যোতিষী শাস্ত্র নিয়ে পড়াশোনা করলাম, ডিগ্রি নিলাম, দোকান খুলে বসলাম, তাহলে আমার সেই দোকানটা ইললিগাল হবে? পুলিশ আমাকে অ্যারেস্ট করবে? কোন আইনে অ্যারেস্ট করবে? এটা এটা 420 আগেকার দিনে যেটা ছিল 420 সেকশনে এইটা বেআইনি। ওরা মানুষের চিটিংবাজি করছে, অবশ্যই বেআইনি। তার মানে ওই বিজ্ঞাপনের ভিত্তি করে সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করা যাবে? অবশ্যই। এই যে দোকানটা খুলেছে এটা বেআইনি দোকান। বেআইনি দোকান অবশ্যই করা যাবে। আইন অনুযায়ী এটা অবশ্যই করা যাবে। ভালো উকিলকে দিয়ে মামলা করে দিন, দেখুন কি হয়। এই দেখুন, বিকাশ ভট্টাচার্য, অমুক তমুক যারা আছেন না, তাদের দিয়ে মামলা করান, দেখবেন সব বাতিল হয়ে যাবে, সব অ্যারেস্ট হয়ে যাবে। এখানে আমি আর কিছু জানতে চাইবো, কিছু আইন, যে এই যে ধরুন একটা জ্যোতিষী কাছে যখন লোকে যায় সমস্যা নিয়ে যাচ্ছে, মানে বিজ্ঞাপন দেখলাম কি আপনার বাড়ির সমস্যা, আর্থিক সমস্যা, বিয়ে, তো জ্যোতিষী কাছে লোকে চলে যাচ্ছে সমস্যা নিয়ে, যারা বিশ্বাসী। আপনার মতো লোক গেলে তো সেই বুজুর্গি ফাঁস করে তাকে জেলে পড়বে, কিন্তু যারা জ্যোতিষে বিশ্বাসী করেন তারা জ্যোতিষের কাছে যাচ্ছেন, এবং গিয়ে সেখানে জ্যোতিষী তার কুষ্টি দেখছে, হাত দেখে বলে দিচ্ছে আপনার এই সমস্যা, তার পরিবর্তে বলছে আপনার ভাগ্যে ফাঁড়া আছে, বিপদ আছে, তো আংটি, পাথর, গ্রহরত্ন নিতে হবে। ধরুন সেটা নিয়ে কাজ হলো না, আমি একটা পাথর নিলাম, আমার বিয়ে সমস্যা, বলে 6 মাসে বিয়ে হবে, তো 6 মাস আগে 9 মাস হয়ে গেল আমার বিয়েটা হলো না, পাথরটা কাজ হলো না, 5,000 টাকা খরচা হয়ে গেল, তাহলে আমি কি করব? আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন খুব বড় জ্যোতিষী, তাকে টেলিফোন করলো দিল্লি থেকে যে তোমার 5 লাখ টাকা তোমার লটারিতে উঠেছে, তুমি ওটা রেজিস্ট্রেশন করতে হবে, তুমি 2 লাখ টাকা নিয়ে চলে এসো। ওই ভদ্রলোক খুব বড় জ্যোতিষী, এটা খবর কাগজে দিয়েছে। তিনি দিল্লিতে হাজির হলেন। দিল্লিতে হাজির হতে বলল যে দেখুন, এটাতে হবে না, আপনি কিন্তু 10 লাখ টাকা পেয়েছেন, তো তার জন্য একটু এক্সট্রা লাগবে, আরও 3 লাখ লাগবে। টোটালি উনি 4-5 লাখ টাকা দিয়েছেন। দিয়ে বলেছে আপনি অত তারিখে আসুন, আপনি চেক দিয়ে দেব। যখন গেছে, ফাঁকা, কেউ নেই। একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল জ্যোতিষ যে মুখ দেখে বশীকরণ করবে, মুখ দেখে বশীকরণ করবে এবং তার পছন্দসই ইয়েকে মানুষকে বিয়ে করতে পারবে। এটা একটা বুড়ো, সে গিয়ে হাজির হলো এক জ্যোতিষী, সে এই যুগের খনা তার নাম। গেল, গিয়ে বলল যে দিদি আপনার কাছে এলাম শেষ পর্যন্ত, এইরকম জায়গায় সব জ্যোতিষের কাছে গেছিলাম, সব ফেল, এবারে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এটাই এসেছি। বলে আপনি ছবিটা দেখান যাকে আপনি করতে চান। বলে আবার আপনি
আমাকে ছলনা করছেন, ছবি দেখানোর দরকার নেই। এই দেখুন ছবি, অ্যাডভার্টাইজমেন্টে ওই ভদ্রমহিলার ছবিটা দেখিয়ে দিল যে একে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ভদ্রমহিলা ফেন্ট হয়ে পড়ে গেল, ওই জ্যোতিষী, তো বুঝেছেন? বিজ্ঞাপনে কার এটা ছবি ছিল? ঘটনা। হ্যাঁ হ্যাঁ। তো বিজ্ঞাপনে এমন কোন মানুষের ছবি, আজকে যদি আমি বলি ক্যাটরিনা ক্যাফকে বিয়ে করবো, তো জ্যোতিষী পটিয়ে দেবে? হ্যাঁ, জ্যোতিষী। মানে ক্যাটরিনা ক্যাফ, এই যে হিরোইনগুলো যারা ফিল্ম অ্যাক্ট্রেস, যে জ্যোতিষীর কাছে ছবি নিয়ে গেলে সে সম্মান করে দেবে? হ্যাঁ, তাই তো, তাই ক্লেম করেছে, খবর কাগজে অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে যে আমি সবকে বশীকরণ করে দেব। যাবে কোথায়? তাহলে তো আপনি আর ভোট দিতে লোকে ইয়েতে যাবে না, ক্যান্ডিডেটরা সমস্ত জ্যোতিষীর কাছে আসবে, সব ভোটারদের ইয়ে করে দেবে, বশীকরণ করে দেবে, হ্যাঁ। ব্যাস। এক জায়গায় সব ভোট পড়বে। হ্যাঁ, একটা তখন ভোট- মমতা ব্যানার্জি সব ভোট পেয়ে যাবে, বা মোদি সব এক ভোট পেয়ে গেল, হ্যাঁ। সব এক জায়গায় ভোট পড়বে। সব এক জায়গায় ভোট পড়বে। সেটাকে সম্ভব নয়। তো কথা হচ্ছিল, যদি আপনি কোনো জ্যোতিষীর কাছে গেছেন, শুরুতেই আমি যেটা বলছিলাম, অশোকবাবুর কথাগুলো শুনেছেন কি জ্যোতিষশাস্ত্রের নামে কোনো ট্যাক্স নেওয়া হয় না, মানে অ্যাস্ট্রোলজির নামে কোনো ট্যাক্স নেওয়া হয় না। এই পেশাটা টোটালি বেআইনি। আপনার এলাকায়, আপনার বাড়ির পাশে, শহরে, গ্রামে কোনো জ্যোতিষী চেম্বার খুলে বসে আছে, তাহলে সোজা থানায় মামলা করুন। সাহায্য নিতে গেলে আমরা তো আছি, অশোকবাবুও আছেন, উকিলের সঙ্গে কনসাল্ট করুন। আপনি পাথর, গ্রহরত্ন, তাবিজ কবচ নিয়েছেন কোনো জ্যোতিষীর কাছে, কাজ করেনি, কোথায় যাবেন? থানায় কমপ্লেন করুন, আইন আছে। 420 অ্যাক্ট আছে, দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট আছে, আরও অনেক আইন আছে, যে সকল আইনের দ্বারা এই সকল 420, 420 জ্যোতিষীকে একজন সাধারণ মানুষও জেলে পড়তে পারে। কারণ একটাই, যে পেশাটাই বেআইনি, ইললিগাল পেশা, সেই পেশার সঙ্গে জড়িত মানুষ ক্রাইম করছে, তাহলে একজন ক্রাইম মানে একজন ক্রিমিনালকে একজন সাধারণ মানুষও জেলে পড়তে পারে। আমাদের আজকের ভিডিও মাধ্যমে এটাই তুলে ধরার ছিল। আপনার সঙ্গে আরও অনেক কথা হবে, দেখতে থাকুন ন্যাশনাল নিউজ, সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে অশোকবাবু। নমস্কার। নমস্কার।